হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর ভূগোলের যে সিলেবাস তোমার সেকেন্ড সেমিস্টারের, সেই সেকেন্ড সেমিস্টারের যে শিল্প চ্যাপ্টারটা, তো এখানে দেখো সমুদ্রভিত্তিক শিল্প, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো। এই সেমিস্টারে তো তোমার বড় প্রশ্ন আসবে, তো সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই চ্যাপ্টারের উপরে কী কী প্রশ্ন আসতে পারে এবং সেগুলোকে কীভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, সবই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো, প্রথমে সমুদ্রভিত্তিক শিল্প, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার, এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে যে সমুদ্রভিত্তিক শিল্প কাকে বলে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে যে সমুদ্রভিত্তিক শিল্প অর্থাৎ সমুদ্রকে ভিত্তি করে যে শিল্প, বিভিন্ন ধরনের সামুদ্রিক খাদ্যদ্রব্য, সি ফুড এবং সামুদ্রিক পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেসব শিল্প গড়ে ওঠে তাদের সমুদ্রভিত্তিক শিল্প বলে। যেমন সামুদ্রিক মৎস্য শিকার, এটা হচ্ছে তোমার সমুদ্রভিত্তিক শিল্প। এই শিল্পটা কিন্তু কি সমুদ্রের উপর ভিত্তি করে গড়ে উঠছে, তাই একে সমুদ্রভিত্তিক শিল্প বলছে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, বলছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার কাকে বলে। তাহলে বাণিজ্যিকভাবে যখন সামুদ্রিক মৎস্য শিকার করা হবে তখন সেটা হচ্ছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার। দেখো, আগের থেকে কিন্তু বর্তমানে সামুদ্রিক মৎস্য শিকারটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। এখন কিন্তু এই সামুদ্রিক মৎস্য শিকারের ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইটের ব্যবহার করা হয়, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে মাছের অবস্থান দেখে কিন্তু তোমার মৎস্য কিন্তু শিকার করাটা এখন সহজ হয়ে গেছে। তাহলে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার কোনটাকে বলছে? বলছে কোনো অঞ্চলের স্থানীয় অধিবাসীদের চাহিদা মেটানোর পরিবর্তে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মূলত রপ্তানির উদ্দেশ্যে নির্দিষ্ট শ্রমিক সংগঠনের মাধ্যমে মৎস্য শিকার করা হয়। সেই আধুনিক মূলধন নির্ভর রপ্তানি ভিত্তিক মৎস্য আহরণ পদ্ধতিকে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার বলা হয়। পৃথিবীর মোট মৎস্য উৎপাদনের 90% এই পদ্ধতিতে আহরিত হয়। অর্থাৎ আমাদের যে পৃথিবীতে মোট যে মৎস্য আহরণ তার কিন্তু 90% অর্থাৎ 10% কী হয়, যেগুলো ইনল্যান্ড ফিশিং আছে, অর্থাৎ পুকুরে ডোবাতে তোমার নদীতে যে মাছ শিকার হয় সেটা কিন্তু 10% হয়ে থাকে। বাকি 90% চাহিদা কিন্তু পূরণ করা হচ্ছে এই বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের মাধ্যমে। এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। এবার নেক্সট প্রশ্ন কি আছে, বলছে যে মৎস্য সংগ্রহকে একই সঙ্গে প্রাথমিক এবং পরবর্তী কর্মকাণ্ড বলা হয় কেন। তাহলে দেখো, প্রাথমিক এবং পরবর্তী কর্মকাণ্ড দুটোই কিন্তু বলছে মৎস্য শিকারকে। তার কারণ কি? বলছে মৎস্য সংগ্রহ একই সঙ্গে প্রাথমিক এবং পরবর্তী কর্মকাণ্ড হিসাবে বিবেচিত হয়। স্থানীয় প্রয়োজনে প্রাচীন বা প্রথাগত পদ্ধতিতে জীবিকা সত্তাভিত্তিক মৎস্য সংগ্রহ হওয়ায় একে প্রাথমিক কর্মকাণ্ড বলে, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে যন্ত্রচালিত নৌযান এবং প্রক্রিয়াকরণ প্রযুক্তির সাহায্যে মৎস্য সংগ্রহ হলে তাকে পরবর্তী কর্মকাণ্ড বলা হয়। এই জন্য তোমার কি হচ্ছে, মৎস্য সংগ্রহ যেমন প্রাথমিক তেমনই পরবর্তী কর্মকাণ্ডের ও অন্তর্গত। ভারতে মৎস্য সংগ্রহ মূলত প্রাথমিক হলেও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপে মৎস্য সংগ্রহ মূলত পরবর্তী কর্মকাণ্ড। তাহলে ভারতে কেন হয়? তার কারণ হচ্ছে ভারতে যে পরিমাণ মৎস্য তোমার উৎপাদন হয় ইনল্যান্ড ফিশিংয়ের মাধ্যমে বা ভারতের উপকূলবর্তী অঞ্চল, সেটা কিন্তু কি বলতো, নিজেদের চাহিদা পূরণেই কিন্তু তোমার শেষ হয়ে যায়, কিন্তু যার জন্য এটা প্রাথমিক কর্মকাণ্ড। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ এগুলোতে কি হয়, এই দেশের কিন্তু জনসংখ্যাটা কিন্তু কম, যার জন্য কি হচ্ছে তোমার তাদের যে উদ্বৃত্ত যে মৎস্যটা সেটাই কিন্তু বেশিরভাগ থেকে যাচ্ছে, সেটাকে তারা কিন্তু পরবর্তী কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করছে এবং তারা বিদেশে রপ্তানির জন্য কিন্তু এটা ব্যবস্থা করছে। এই কথাটা এখানে বলতে চেয়েছে। তারপরে দেখো, এখানে আছে যে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রগুলির তোমার যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তাহলে দেখো, বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে যে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে গড়ে উঠছে। তাহলে দেখো, বেশিরভাগই কিন্তু তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে উঠেছে। বাকি যে তোমার মেরু অঞ্চল আছে বা নিরক্ষীয় উষ্ণ অঞ্চল আছে সেগুলোতে কিন্তু নয়। সামুদ্রিক মৎস্য ক্ষেত্রগুলো বেশিরভাগ নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে উঠেছে। 2 নম্বর কি, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি, মূলধন, বড় বড় জাহাজ, ট্রলার, উন্নত এবং সুবিস্তৃত জাল, হিমায়িতকরণ ও প্রক্রিয়াকরণের সুবিধা কিন্তু প্রয়োজন হয়। 3 নম্বর, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারে ধৃত মৎস্য উন্নত প্যাকেজিং এর দ্বারা বিদেশে রপ্তানি করা হয়। 4 নম্বর বলছে এই ধরনের মৎস্য শিকারের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা। 5 হচ্ছে এই ধরনের মৎস্য ক্ষেত্রের বিস্তার কিন্তু খুব বেশি। 6 হচ্ছে সংগৃহীত মাছের বাণিজ্যিক গুরুত্ব কিন্তু খুব বেশি। তাহলে এই হচ্ছে তোমার বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের যে বৈশিষ্ট্য সেইগুলো। এরপর দেখো যেটা আছে, বলছে যে মৎস্য শিকার ক্ষেত্রগুলির শ্রেণীবিভাগ। তাহলে এই যে মৎস্য
মৎস্য শিকার ক্ষেত্রগুলো যে সমুদ্রে গড়ে উঠছে সেগুলোকে দেখো দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উপকূলীয় মৎস্য ক্ষেত্র, অর্থাৎ যেটা তোমার মহীসোপান অঞ্চলে গড়ে উঠছে, আর একটা হচ্ছে তোমার গভীর উন্মুক্ত সমুদ্রের মৎস্য ক্ষেত্র, অর্থাৎ যেটা একেবারে তোমার সমুদ্রের মাঝামাঝি অঞ্চলে গড়ে উঠছে। তো উপকূলীয় মৎস্য ক্ষেত্র বলছে মূলত উপকূলবর্তী অগভীর সমুদ্র এবং মোহনার কাছাকাছি অঞ্চল উপকূলীয় মৎস্য ক্ষেত্রের অন্তর্গত। এই ধরনের মৎস্য ক্ষেত্রের বিস্তার উপকূল থেকে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। এরপর গভীর বা উন্মুক্ত সমুদ্রের মৎস্যক্ষেত্র কোনটাকে বলছে? বলছে উন্মুক্ত গভীর সমুদ্র সম্পূর্ণ অংশ এই ধরনের মৎস্যক্ষেত্রের অন্তর্গত। এই ধরনের মৎস্যক্ষেত্রের বিস্তার উপকূল থেকে প্রায় 320 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই মৎস্যক্ষেত্র কী হয় বলতো? এই ধরনের মৎস্যক্ষেত্র বিস্তার উপকূল থেকে 320 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তোমাদের বলে রাখি, এই যে 320 কিলোমিটার বা 380 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্তই কিন্তু ওই ইকোনমিক জোন, অর্থাৎ কোনো একটা দেশ কিন্তু তার উপকূল ভাগ থেকে তোমার সমুদ্রের দিকে 380 কিলোমিটার পর্যন্তই কিন্তু সে, বা 200 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু সে ব্যবহার করতে পারে। তাহলে এইটাই হচ্ছে তোমার মানে সীমা আর কি। তাহলে এই দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উপকূলীয় মৎস্যক্ষেত্র আর উন্মুক্ত বা গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র, এই দুটো ভাগে তোমার ভাগ করা হচ্ছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে সামুদ্রিক মৎস্য শিকার বাণিজ্যিক প্রকৃতির হয় কেন? তাহলে এই যে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রটা আছে এটা তোমার বাণিজ্যিক প্রকৃতির হয় কারণ কি? মানে উৎপাদনটা অত্যধিক বেশি হয়। দেখো, সামুদ্রিক মৎস্য শিকার যেহেতু আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তিবিদ্যার দ্বারা আধুনিক পদ্ধতিতে মূলত রপ্তানির উদ্দেশ্যে করা হয়, তাই সামুদ্রিক মৎস্য শিকার মূলত বাণিজ্যিক প্রকৃতির হয়ে থাকে। যেমন আমেরিকা, জাপান, ইউরোপের উন্নত দেশসমূহের সামুদ্রিক মৎস্য শিকার বাণিজ্যিক প্রকৃতির হয়। নেক্সট দেখো যেটা আছে, বলছে যে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার মৎস্যগুলির শ্রেণীভাগ করো এবং বর্ণনা দাও। তাহলে দেখো, যে মৎস্যগুলো তোমার শিকার করা হচ্ছে সেগুলোকে কিন্তু তোমার 3টে ভাগে ভাগ করছে। প্রথম ভাগটা হচ্ছে পিলেজিক মৎস্য, তারপর হচ্ছে ডেমোরসাল এবং তোমার হচ্ছে ডায়াড্রোমাস। এবার পিলেজিক মৎস্যকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভক্ষক, একটা খাদক। আর ডেমোরসাল যেটা আছে সেটা বেথনিক এবং বেন্থোপিলেজিক, এই দুটো ভাগে ভাগ করছে। আর ডায়াড্রোমাসটাকে অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস, এই দুটো ভাগে ভাগ করছে। এবার দেখো পিলেজিক যেটা, পিলেজিক মানে কি বলতো? অগভীর সমুদ্রের মাছ যেটা, অর্থাৎ গভীরতা কম, মহীসোপান অঞ্চলে যেগুলো দেখা যায় বেশি, সেটাকে পিলেজিক বলছে। সমুদ্র জলের ওপরের অংশে বিচরণকারী মাছসমূহকে পিলেজিক মাছ বলা হয়। এই মাছগুলি আকারে ছোট হয় এবং ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। পৃথিবীতে মোট ধৃত সামুদ্রিক মাছের 42% পিলেজিক মাছ। হ্যাঁ, এই মাছ মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে ভক্ষক মাছ, একটা হচ্ছে খাদক মাছ। অর্থাৎ একটা মাছই কিন্তু আরেকটা মাছকে খায়। ভক্ষক মানে যে খাদক মাছকে খাবে, বুঝতে পারছো? তাহলে ভক্ষক মাছ বলছে এই ধরনের মাছের আকৃতি বেশ বড় হয়। টুনা, হাঙ্গর, তারপরে পিলচার্ড, তারপরে তোমার ব্রিজলিং, এই ধরনের মাছ। আর তোমার খাদক মাছ কোনটাকে বলছে? ছোট ছোট আকৃতির এই মাছগুলি বড় মাছের প্রধান খাদ্য। হেরিং, ম্যাকারেল, তারপরে তোমার মেনহাটেন প্রভৃতি হচ্ছে এই ধরনের মাছ। এটা হচ্ছে তোমার পিলেজিক মাছ, অর্থাৎ সমুদ্রের উপরি অংশে, অগভীর সমুদ্রে যে মাছটা উপরের অংশে যেটা তোমার ঘুরে বেড়ায় সেটা হচ্ছে পিলেজিক মাছ। এরপর ডেমোরসাল মানে ডিপ থেকে আসছে ডেমোরসাল, অর্থাৎ গভীর সমুদ্রে, সমুদ্রের গভীর জলে বিচরণকারী মাছসমূহকে ডেমোরসাল মাছ বলা হয়। এই মাছগুলি আকারে বড় এবং সমুদ্রে এককভাবে ঘুরে বেড়ায়। এই মাছগুলি দু ধরনের, একটা হচ্ছে বেথনেস মাছ, একটা হচ্ছে তোমার বেন্থোপিলেজিক মাছ। বেথনেস মাছ কোনটাকে বলছে? যে গভীর সমুদ্র সমতলের বালি, কাদা, পাথরের মধ্যে এই মাছ অবস্থান করে। টারবুট, হ্যালিবুট, তারপরে ফ্লাউন্ডার প্রভৃতি এই ধরনের মাছ। আর বেন্থোপিলেজিক মাছ কোনটাকে বলছে? গভীর সমুদ্র সমতলের সামান্য উপরের দিকে অবস্থানকারী মাছেদের বেন্থোপিলেজিক মাছ বলা হয়। কড, তারপরে তোমার র্যানটেক্ট, তারপরে বুটলাস প্রভৃতি এই ধরনের মাছের উদাহরণ। এবার দেখো এখানে পিলেজিক এবং তাহলে এইটা গেল তোমার ওই দুটো মাছের প্রকৃতি। পিলেজিক এবং ডেমোরসাল মাছের মধ্যে পার্থক্য কী আছে দেখো, একটু দেখে নাও। অর্থাৎ গভীর সমুদ্র এবং তোমার অগভীর সমুদ্রের মাছের মধ্যে পার্থক্য কী? পিলেজিক মাছ বলছে এই ধরনের মাছ সমুদ্র জলের উপরের অংশে অবস্থান করে। ডেমোরসাল মাছ বলছে সমুদ্র জলের গভীর অংশে অবস্থান করে। পিলেজিক মাছ হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে বেশি পাওয়া যায়, আর ডেমোরসাল মাছ নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে বেশি পাওয়া যায়। পিলেজিক মাছ হচ্ছে তোমার একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, ডেমোরসাল মাছ কিন্তু এককভাবে ঘুরে বেড়ায়। পিলেজিক মাছ আকৃতিতে ছোট হয়, ডেমোরসাল মাছের আকৃতি কিন্তু বড় হয়। পিলেজিক মাছ প্রধানত দু রকমের, একটা হচ্ছে ভক্ষক মাছ আর খাদক মাছ। আর ডেমোরসাল মাছ দু ধরনের, যেটা হচ্ছে বেথনিক মাছ এবং বেন্থোপিলেজিক মাছ। এবার দেখো পিলেজিক মাছ ভাসা জালের সাহায্যে ধরা হয়।
আর ডেমরসাল মাছ তোমার টানা জালের সাহায্যে ধরা হয়। পিলেজিক মাছের গুরুত্ব কি? এই ধরনের মাছ খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হয়, আর ডেমরসাল মাছ কিন্তু কম সুস্বাদু এবং পুষ্টিকর হয়ে থাকে। অর্থাৎ আমরা যে বেশিরভাগ মাছ খেয়ে থাকি খাদ্য হিসাবে, সেগুলো বেশিরভাগই কিন্তু এই পিলেজিক মাছের অন্তর্গত। এবার দেখো 2 নম্বর ভাগ যেটা আছে সেটা হচ্ছে তোমার তোমার ডায়াড্রোমাস মাছ, অর্থাৎ 3 নম্বরে যেটা আছে ডায়াড্রোমাস। এই মাছ কোনটাকে বলছে? অর্থাৎ যে মাছ স্বাদু এবং লবণাক্ত উভয় জলে বিচরণ করে সেই মাছকে ডায়াড্রোমাস মাছ বলা হয়। অর্থাৎ এই মাছগুলো কি হয় বলতো, সমুদ্রের জলে থাকে কিন্তু বিশেষ সময়ে তারা কিন্তু নদীর মোহনার দিকে কিন্তু যায়, মানে তোমার গিয়ে ডিম পাড়ার জন্য চলে যায়। তো এটা যেহেতু স্বাদু এবং মিষ্টি দুটো জলেই বিচরণ করছে, তাই এটাকে বলছে ডায়াড্রোমাস মাছ। এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ। অ্যানাড্রোমাস কোনটা? বলছে যেসব মাছ সমুদ্রের নোনা জলে বসবাস করলেও ডিম পাড়ার সময় নদীর স্বাদু জলে চলে আসে তাকে অ্যানাড্রোমাস মাছ বলা হয়। এগুলোর সবথেকে ভালো উদাহরণ হচ্ছে ইলিশ। বুঝতে পেরেছো? বর্ষাকালে যখন ইলিশ সমুদ্রের নোনা জল থেকে যখন তোমার মোহনার দিকে মিষ্টি জল চলে আসে, তখনই কিন্তু এই মাছগুলোকে আমরা ধরে ফেলি এবং এটা খুবই পরিচিত মাছ। ইলিশ, স্যামন, স্টারজেন প্রভৃতি অ্যানাড্রোমাস মাছের উদাহরণ। আর তোমার ক্যাটাড্রোমাস কোনটাকে বলছে? যেসব মাছ নদীর স্বাদু জলে বাস করলেও ডিম পাড়ার সময় সমুদ্রের নোনা জলে চলে যায় সেই মাছকে ক্যাটাড্রোমাস মাছ বলা হয়। যেমন নেদারল্যান্ডের ইল মাছ, ইলাঙ্গা প্রভৃতি হচ্ছে এর উদাহরণ। এবার অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাসের মধ্যে পার্থক্য কী তাহলে? অ্যানাড্রোমাস মাছ বলছে সমুদ্রের নোনা জলে বসবাস করে, আর ক্যাটাড্রোমাস মাছ নদীর মিষ্টি জলে বাস করে। আর অ্যানাড্রোমাস মাছ তোমার স্বাদু জলে ডিম পাড়ে, কিন্তু ক্যাটাড্রোমাস মাছ আবার কি সমুদ্রের নোনা জলে ডিম পাড়ে। অ্যানাড্রোমাস মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, আর ক্যাটাড্রোমাস মাছ কিন্তু অনেক কম হওয়ায় তোমার সাধারণত ঝাঁক লক্ষ্য করা যায় না। অ্যানাড্রোমাস মাছ এই ধরনের মাছগুলির স্বাদ কিন্তু খুব বেশি, অর্থাৎ ইলিশ এদের স্বাদ কিন্তু বেশি। অন্যদিকে ক্যাটাড্রোমাস মাছ বলছে মাছগুলির স্বাদ কিন্তু খুব কম হয়। অ্যানাড্রোমাস মাছ বলছে মাছগুলির বাণিজ্যিক গুরুত্ব খুব বেশি, আর ক্যাটাড্রোমাস মাছগুলির বাণিজ্যিক গুরুত্ব প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মাছের ধরন এবং তাদের পার্থক্য। এরপর দেখো আমাদের যেটা করতে হবে, বলছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। তাহলে বাণিজ্যিক যে মৎস্য চাষগুলো করা হয় সেই মাছগুলোকে ধরার পদ্ধতিগুলোকে দেখো সাধারণত 4টে ভাগে ভাগ করছে। দেখো কি বলছে, বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে মৎস্য আহরণের জন্য বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি কৌশল, যেমন উপগ্রহ চিত্র, রেডার, তারপরে ধ্বনি তরঙ্গ সৃষ্টিকারী যন্ত্র, কারখানা জাহাজ প্রভৃতি কিন্তু ব্যবহার করা হয়। ব্যবহার করে সামুদ্রিক মাছের ঝাঁকের অবস্থান এবং বিচরণের অভিমুখ জানা যায়। বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণের আধুনিক জাহাজগুলি নিম্নলিখিত পদ্ধতিতে মৎস্য আহরণ করে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভাসা জাল পদ্ধতি, অর্থাৎ এই জালটা কিন্তু উপরে ভাসবে এবং ওই পিলেজিক মৎস্য আহরণ করার এটা একটা পদ্ধতি। এই জালগুলি মোটামুটি 55 মিটার লম্বা এবং 14 মিটার চওড়া হয়। এই জালের সাহায্যে পিলেজিক মাছ আহরণ করা হয়। ড্রিফার নামক শক্তিশালী নৌকাগুলি পরপর প্রায় 90টি জাল বেঁধে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ জালের পর্দা তৈরি করে মাছ ধরে। আর টানা জাল পদ্ধতি কোনটাকে বলছে? এই পদ্ধতিতে গভীর সমুদ্রে ডেমরসাল মাছ সংগ্রহ করা হয়। থলি সদৃশ্য এই জাল 46 মিটার প্রায় দীর্ঘ হয়। ট্রলার বা যন্ত্রচালিত নৌকা থেকে বড় বড় থলির মতো জাল সমুদ্র তলদেশে নামিয়ে দিয়ে মোটামুটি 4 কিলোমিটার গতিতে প্রায় 2 ঘন্টা মতো টানা হয়। এরপর দেখো 3 নম্বর যেটা দিয়েছে সেইনিং পদ্ধতি। সেইনিং পদ্ধতি কোনটাকে বলছে? সেইন জাল ভাসা জালের ন্যায় পর্দার আকৃতি এবং টানা জালের ন্যায় থলি আকৃতির হয়। অর্থাৎ এই পদ্ধতি তোমার ড্রিটোনেট এবং ট্রল নেটের মধ্যবর্তী রূপ। সাধারণত ছোট নৌকায় কম লোকের সাহায্যে এই ধরনের নেট ব্যবহার করা হয়। আর লং লাইন পদ্ধতি কোনটাকে বলছে? সমুদ্রের তলদেশে যেখানে অসমতল সেখানে বাণিজ্যিক স্তরে এই পদ্ধতি মাছ ধরা হয়। এই পদ্ধতিতে একটি লম্বা তার বা দড়ি থেকে কয়েক মিটার অন্তর পরপর অনেকগুলো বড়শি ঝুলিয়ে তাতে মাছের খাদ্য আটকে জলে নামিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত বড়শি মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে হাত ছিপ, একটা হচ্ছে বহু বড়শি ছিপ। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ছিপকে ফেলে দেওয়া হয় এবং অনেকগুলো বড়শিকে লাগিয়ে ফেলে দেওয়া হয়। তাহলে এই হচ্ছে তোমার লং লাইন পদ্ধতি। তাহলে এই কতগুলো পদ্ধতি, অর্থাৎ এই 4টে পদ্ধতি তোমার বাণিজ্যিক মৎস্য আহরণ করার ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তাহলে দেখো এই যে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলো গড়ে উঠছে এগুলো কিন্তু বেশিরভাগ নাতিশীতোষ্ণ অঞ্চলেই গড়ে উঠেছে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো গড়ে ওঠার কারণগুলি কি কি আছে? প্রথম দেখো এটাকে 2টো ভাগে ভাগ করছে।
একটা হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে তোমার অপ্রাকৃতিক কারণ, ঠিক আছে, বা মানুষের সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ কোনটাকে বলছে? প্রথমে বলছে যে অগভীর সমুদ্র বা মহিষপান অঞ্চলের বিস্তৃতি, এটা কিন্তু সব থেকে বেশি। এই অগভীর সমুদ্র এবং মহিষপান যে দেশের বেশি, সেই দেশ শুধুমাত্র মৎস্য শিকার নয়, অন্যান্য সমস্ত জল পরিবহন বলো, বন্দর বলো, সব দিক থেকে তারা কিন্তু খনিজ সম্পদ আহরণ, সব দিক থেকে কিন্তু তারা তোমার উন্নত। তাহলে মহিষপান অঞ্চলের বিস্তৃতি বলছে পৃথিবীর অধিকাংশ মৎস্য সংগ্রহ মহিষপান অঞ্চলে হয়ে থাকে। মহিষপান অঞ্চল অগভীর এবং সাধারণত 200 মিটারের মধ্যে বিস্তৃত হওয়ায় সূর্যের আলো এই অঞ্চলে পৌঁছায় এবং মৎস্যের খাদ্য প্লাঙ্কটন এবং অন্যান্য পোকা ও উদ্ভিদ এখানে জন্মাতে পারে। এছাড়া নদীবাহিতায় যে স্থলবিধৌত আবর্জনা অগভীর সমুদ্রে এসে পড়ে, তাতেও মৎস্যের উপযোগী খাদ্য থাকে। অগভীর সমুদ্রে মৎস্যের ডিম পাড়ার সুবিধা হয়। এবার দেখো প্লাঙ্কটনের সমাবেশ। প্লাঙ্কটন হচ্ছে মাছের খাদ্য, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। উদ্ভিদ প্লাঙ্কটনকে বলছে ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাণী প্লাঙ্কটনকে বলছে জুপ্লাঙ্কটন। দেখো কি বলছে, গ্রিক শব্দ প্লাঙ্কটন এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। সমুদ্রে ভাসমান এই প্লাঙ্কটন দু রকমের হয়, যথা উদ্ভিদ প্লাঙ্কটন এবং প্রাণী প্লাঙ্কটন। ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমানে এই উদ্ভিদ প্লাঙ্কটন খেয়ে প্রাণী প্লাঙ্কটনগুলি বেঁচে থাকে। স্থলবিধৌত আবর্জনা এবং শীত জলস্রোতে প্লাঙ্কটন পুষ্ট হয়। এই কারণে অগভীর সমুদ্রে, বিশেষত নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে প্লাঙ্কটনের ব্যাপক সমাবেশ হয় এবং মৎস্য ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় বলে মৎস্য সংগ্রহে সুবিধা হয়। এবার দেখো শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু বলছে, শীত প্রধান নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মৎস্য সংগ্রহে সর্বাপেক্ষা উন্নতি ঘটেছে। এরূপ জলবায়ুর অন্তর্গত সমুদ্রে খাদ্য উপযোগী সুস্বাদু মৎস্যের সংখ্যা বেশি এবং একই জাতের মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে দেখা যায়। এছাড়া এই জলবায়ু অঞ্চলে মৎস্য সংরক্ষণেও সুবিধা হয়। এবার দেখো উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থল, মানে শীতল জলস্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় এবং শীতল জলস্রোত সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসে, সেখানে মৎস্যের সমাবেশ ঘটে। জাপানের সমুদ্র উপকূল এই ধরনের মৎস্যের প্রাচুর্য ঘটে। এবার দেখো মগ্নচড়ার বিস্তার, যে দূর সমুদ্রের মহিষাপান অঞ্চলের বাইরেও অনেক সময় হিমশৈলের আবদ্ধ আবর্জনা হিমশৈল গলনে মুক্ত এবং দীর্ঘকাল ধরে সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে মগ্নচড়া গড়ে ওঠে। এখানে মৎস্যের প্রচুর খাদ্য পাওয়া যায় বলে এগুলি সমৃদ্ধ মৎস্যক্ষেত্র হিসাবে গড়ে ওঠে। উত্তর গোলার্ধে অনেক মগ্নচড়া মৎস্যক্ষেত্র হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। এরপর দেখো ভগ্ন উপকূল রেখা, বলছে উত্তর গোলার্ধে কেবল স্থলভাগই বেশি নয়, ভগ্ন উপকূল রেখার দৈর্ঘ্যও বেশি দেখা যায়। এই সকল ভগ্ন উপকূলে বন্দর, মৎস্য বন্দর প্রভৃতি গড়ে তোলার সুবিধা রয়েছে, ফলে মৎস্য সংগ্রহ সহজ হয়। এরপর দেখো উপকূলীয় অরণ্য, বলছে উপকূল অঞ্চলে অরণ্য থাকলে মৎস্য ধরার নৌকা, জাহাজ ইত্যাদি সামগ্রী তৈরির উপযুক্ত কাঠের সুলভ সরবরাহ পাওয়া যায়। উচ্চ মধ্য অক্ষাংশে নরম কাঠের অরণ্যের উপস্থিতি এই অঞ্চলে মৎস্য ধরার উপযোগী নৌযান নির্মাণ সুবিধা দান করেছে। এবার দেখো অপ্রাকৃতিক কারণের মধ্যে কী আছে? প্রথমে হচ্ছে ধীবর এবং অন্যান্য শ্রমিকের সরবরাহ, 2 নম্বর হচ্ছে বাজার, তারপরে দেখো দ্রুত পরিবহন ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে আর্থিক সচ্ছলতা এবং কারিগরি তোমার সুবিধা, 5 নম্বর হচ্ছে হিমায়নের সুবিধা, 6 নম্বর হচ্ছে অন্যান্য প্রোটিন খাদ্যের অভাব, 7 নম্বর হচ্ছে অন্যান্য জীবিকার অভাব। তাহলে এই হচ্ছে তোমার অপ্রাকৃতিক কারণ। তাহলে এই তোমার এই সমস্ত কারণের জন্য কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্যাহরণ ক্ষেত্রগুলো গড়ে উঠেছে। নেক্সট যে প্রশ্ন দেখো বলছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র তেমনভাবে গড়ে ওঠেনি কেন? তাহলে দক্ষিণ গোলার্ধে কেন গড়ে ওঠেনি বলো তো? দক্ষিণ গোলার্ধে প্রথম কথা হচ্ছে স্থলভাগের পরিমাণটা কম, আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে তোমার ওই যে নাতিশীতোষ্ণ অঞ্চল যেটা আছে তার পরিমাণটাও কিন্তু অনেকটা কম প্রকৃতির আছে। তাহলে দেখো আমরা এখানে আলোচনা করছি দক্ষিণ গোলার্ধে তোমার সামুদ্রিক মৎস্যক্ষেত্র তেমনভাবে গড়ে ওঠার কারণ, 1 নম্বর হচ্ছে না গড়ে ওঠার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডলের স্থলভাগ বিশেষ না থাকায় প্রশস্ত মহিষাপান প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। 2 নম্বর কি উপকূল রেখা বিশেষ না থাকায় মৎস্য বন্দর গড়ে তোলা যায় না। 3 নম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধে জনসংখ্যা কম হয়, শ্রমিক চাহিদা ও বাজার খুবই কিন্তু কম। 4 নম্বর কি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ মাছ এখানে কম পরিমাণে পাওয়া যায়, এখানে প্রাপ্ত অধিকাংশ মাছ বাণিজ্যিকভাবে কম গুরুত্বপূর্ণ। 5 হচ্ছে মূলধন এবং প্রযুক্তির অভাব। 6 হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা প্রভৃতি দক্ষিণ গোলার্ধে দেশসমূহ কৃষি এবং পশুপালনে উন্নত। এই সব সমস্যা থাকা সত্ত্বেও দক্ষিণ গোলার্ধে মৎস্য শিল্পে উন্নত দুটি দেশ হলো চিলি এবং পেরু, ঠিক আছে। এই দুটো দেশ কিন্তু উন্নত, কারণ এই দুটি দেশের পাশ দিয়ে শীতল হাম্বলট স্রোত প্রবাহিত হওয়ায় সামান্য প্লাঙ্কটন জন্মায় বলে মৎস্য আহরণ করা যায়। এই সংগৃহীত মৎস্য মূলত সার তৈরি এবং শিল্পের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে খাদ্য থেকে কিন্তু এই কাজগুলোই কিন্তু বেশি হয়। এরপর দেখো বলছে
সমুদ্রের মহীসোপান এবং মগ্নচড়াগুলি মৎস্য শিকারে উন্নত কেন? তাহলে আমরা যতগুলো বিশ্বের তোমার বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলো দেখতে পাই, সেগুলো তোমার বেশিরভাগই কী হয়, সমুদ্রের মহীসোপান বা মগ্নচড়াতে, অর্থাৎ তোমার মাঝ সমুদ্রে হলে মগ্নচড়া আর উপকূলে হলে সেটা তোমার মহীসোপান। এটা কারণ কি? তার কারণ হচ্ছে 1 নম্বর মহীসোপানে কেন বলছে, 1 নম্বর এই অঞ্চলের গভীরতা 200 মিটার পর্যন্ত হওয়ায় সূর্যালোক প্রবেশ করে ফলে প্রচুর প্লাঙ্কটন জন্মায়। 2 নম্বর হচ্ছে কি, তোমার নদীবাহিত নানা আবর্জনা এবং জৈব পদার্থ এখানে জমা হয়, যা মাছের প্রধান খাদ্য। 3 নম্বর হচ্ছে মহীসোপান অঞ্চল মাছের ডিম পাড়ার পক্ষে আদর্শ স্থান। 4 নম্বর হচ্ছে অগভীর মহীসোপান অঞ্চলে মগ্নচড়া সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে এই অঞ্চলের ভূপ্রকৃতি মৎস্য বন্দর গড়ে গঠনে সহায়ক হচ্ছে। এটা হলো তোমার মহীসোপান অঞ্চলে। আর মগ্নচড়া অর্থাৎ মাঝ সমুদ্রে যেগুলো হয় সেগুলো কি বলছে, এই অঞ্চল অগভীর হয়, সূর্যালোক সহজে প্রবেশ করে বলে নদীবাহিত স্থলবিধত নানা আবর্জনা এবং জৈব পদার্থ এখানে এসে জমা হয়, যা মাছের খাদ্য। 3 নম্বর হচ্ছে এই অঞ্চলে উষ্ণ শীতল স্রোত মিলিত হওয়ায় তোমার উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়। আর 4 নম্বর যে সামুদ্রিক মাছেরা এই অঞ্চলে ডিম পাড়তে আসে। তাহলে এই হচ্ছে তোমার কারণ। নেক্সট যেটা আছে বলছে পৃথিবীর কয়েকটি বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রগুলির নাম এবং পরিচয় দাও। দেখো পৃথিবীতে প্রধানত কিন্তু এই 6টি তোমার বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র আছে। তার মধ্যে প্রথম যেটা কি বলছে, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। অর্থাৎ আমরা যদি তোমার পৃথিবীর মানচিত্রটা দেখি, তাহলে এই যে তোমার পৃথিবীর মানচিত্র আছে, 1 নম্বর হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয়, মানে তোমার এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে উত্তর পশ্চিম, পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। তাহলে উত্তর পশ্চিম দিকে এই যে প্রশান্ত মহাসাগরটা আছে, এই দিকের মৎস্যক্ষেত্র অর্থাৎ আমেরিকার কাছাকাছি। এখানে কি বলছে দেখো, বলছে এশিয়ার উত্তর পূর্ব উপকূল, অর্থাৎ উত্তর এশিয়া মহাদেশ, এই যে তোমার এশিয়া মহাদেশ আছে, এইটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। তাহলে উত্তর পশ্চিম মানে এই ভাগটা বলছে, এই অংশটাতে যে সমস্ত মৎস্যক্ষেত্রগুলো গড়ে উঠেছে সেটাকে বলছে এশিয়ার উত্তর পূর্ব উপকূল। তারপর আছে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা ইউরোপের উত্তর পশ্চিম উপকূল, অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার ইউরোপ মহাদেশ, এইখানে যে মৎস্যক্ষেত্রগুলো গড়ে উঠেছে। 3 নম্বর বলছে যে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল, অর্থাৎ এই অংশটাতে উত্তর পূর্ব উপকূল বলছে, এই অংশটাতে তোমার হচ্ছে উত্তর পূর্ব উপকূল। এরপর 4 নম্বর বলছে যে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা উত্তর আমেরিকার উত্তর পশ্চিম উপকূল, অর্থাৎ এই অংশটাতে, এই যে উত্তর আমেরিকা আছে এর উত্তর পশ্চিম উপকূল অংশে যেটা আছে সেই মৎস্যক্ষেত্র। আর কি আছে দেখো তোমার 5 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, অর্থাৎ এই অংশটাতে বলছে তোমার মৎস্যক্ষেত্র। আর 6 নম্বর কি বলছে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব অস্ট্রেলিয়া উপকূল, অর্থাৎ এই অংশটাতে বলছে। তাহলে দেখো এখানে 6টা তোমার মৎস্যক্ষেত্র বলেছে, এগুলোতে দেখো 6টার মধ্যে এখানে আছে একটা, ঠিক আছে, 2টো, 3টে, 4টে, 5টা, আর এই অংশটাতে আছে তোমার 6টা। এই 6টা স্থলভাগ বিধত যে জায়গাগুলো আছে, এখানে কিন্তু তোমার মৎস্যক্ষেত্রগুলো তোমার গড়ে উঠেছে, যেখানে মহীসোপান অঞ্চলটা বিস্তৃত। এবার দেখো এখানে মৎস্যক্ষেত্রগুলোকে এক এক করে আমরা আলোচনা করব। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যক্ষেত্র, অর্থাৎ এটা কোনটা, এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্যক্ষেত্র এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক মাছ এই অঞ্চল থেকে ধরা হয়। অবস্থান কি, এই অঞ্চলটি উত্তরে কামচাটকা উপদ্বীপ থেকে শুরু করে দক্ষিণে চীন সাগর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে আছে তোমার কামচাটকা, এখানে দক্ষিণে চীন সাগর, এই এতদূর পর্যন্ত এই অঞ্চলটাকে তোমার বলছে 1 নম্বরের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবারে কি বলছে, পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার পূর্বাংশ, শাখালিন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীনের পূর্বাংশ এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত, অর্থাৎ এই জায়গাটা তোমার এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত হচ্ছে। এবার দেখো এখানে সংগৃহীত মৎস্য কী কী, হেরিং, ম্যাকারেল, সার্ডিন, স্যামন, কোয়াড প্রভৃতি। উন্নতির কারণ কি, এই অঞ্চলটি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, ঠিক আছে। নাতিশীতোষ্ণ মণ্ডল মানে দেখো এখানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা যেটা উষ্ণমণ্ডল, আর এইটা সুমেরুবৃত্ত রেখা যেটা শীতল, তাহলে এই দুটোর মাঝামাঝি যে অঞ্চলটা থাকছে এটা তোমার নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত হচ্ছে। তাহলে প্রথম গেল এটা। 2 নম্বর হচ্ছে কি, মৎস্যক্ষেত্র, এটা আয়তন সুবিশাল। 3 নম্বর হচ্ছে এই অঞ্চলের উপকূল ভাগে অগভীর এবং বিস্তৃত মহীসোপান অবস্থিত। 4 নম্বর হচ্ছে উষ্ণ জাপান স্রোত এবং জাপান স্রোতের সঙ্গে শীতল ওয়াসিনো স্রোতের মিলনে প্রচুর মাছের সমাগম হয়, ঠিক আছে। অর্থাৎ এই দেখো এই যে ছোট্ট মতন ইয়েটা দ্বীপময় যে জায়গাটা আছে এটা হচ্ছে জাপান, তাহলে এখান থেকে জাপান স্রোত আর এই দিক থেকে আসছে তোমার ওই ওয়াসিও স্রোতের মিলনে মাছের সমাগম হয়। 5 নম্বর বলছে এই অঞ্চলে অবস্থিত তোমার ব্লাডিভোস্টক, তারপরে কোমাই, তারপরে ইয়াকোহামা, কোবে, ওসাকা, টোকিও, তারপর তিয়ানজিন,
মাগানান প্রভৃতি বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের বিকাশ ঘটিয়েছে। 6 নম্বর কি, এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলি যেমন চীন, জাপান, কোরিয়া প্রভৃতি দেশগুলি ঘনবসতিপূর্ণ হওয়ায় একদিকে যেমন মাছের চাহিদা থাকে তেমনি সুলভ শ্রমিক পাওয়া যায়। 7 নম্বর বলছে এই অঞ্চলে মৎস্য শিকারের জন্য উন্নত প্রযুক্তিবিদ্যা এবং মূলধনের অভাব হয় না। 8 নম্বর হচ্ছে এই অঞ্চলে উন্নত দেশসমূহ যেমন জাপান, কোরিয়া, চীন প্রভৃতি দেশে অসংখ্য হিমাগার রয়েছে। এই অঞ্চলে অন্যান্য জীবিকা এবং প্রোটিন জাতীয় খাদ্যের অভাব কিন্তু রয়েছে। তাহলে এই হলো তোমার প্রথম কার্ডটা। 2 নম্বর কি দেখো বলছে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় ক্ষেত্র। তাহলে আটলান্টিক মহাসাগরীয় মানে এটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর, যেটা তোমার এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থান করছে। তাহলে এই আটলান্টিক মহাসাগরের এই অংশটিতে অর্থাৎ ইউরোপীয় অংশে যেটা গড়ে উঠেছে। দেখো বলছে কি এই মৎস্য ক্ষেত্রটি উত্তরে শ্বেতসাগর থেকে দক্ষিণে মরক্কো উপকূল পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ যুক্তরাজ্য, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশ এর অন্তর্গত। অর্থাৎ এইখানে এই যে ইউরোপীয় দেশগুলো আছে, আফ্রিকাটা বাদ দিয়ে এই ইউরোপীয় দেশগুলো সবই কিন্তু তোমার এই অঞ্চলটার অন্তর্গত। কি কি মাছ ধরা হয়? হেরিং, ম্যাকারেল, সার্ডিন, হ্যাডক, হ্যালিবার্ট, হেক, টুনা প্রভৃতি। উন্নতির কারণ কি? এই অঞ্চলটি নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে বিস্তৃত মহিষপান এবং মগ্ন কয়েকটি চড়া রয়েছে। এখানকার উল্লেখযোগ্য মগ্ন চড়াগুলি হলো ডগার্স ব্যাংক, সার ব্যাংক, তারপরে গডউইন ব্যাংক, রকফল ব্যাংক, সিডার ব্যাংক, তারপরে বারউইক ব্যাংক প্রভৃতি। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড প্রভৃতি দেশের উপকূল ভাগ সুদীর্ঘ এবং অত্যন্ত ভগ্ন। 4 নম্বর হচ্ছে এই অঞ্চলের উষ্ণ তোমার উত্তর আটলান্টিক স্রোতের সঙ্গে শীতল কুমেরু স্রোতের মিলন ঘটেছে। এখানকার অগভীর এবং নাতিশীতোষ্ণ জলের প্রচুর প্লাঙ্কটন জন্মায়। 6 হচ্ছে এই অঞ্চলের অন্তর্গত নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশের সরলবর্গীয় বনভূমি থেকে প্রয়োজনীয় নরম কাঠ পাওয়া যায়। 7 নম্বর বলছে এই অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় মাছের চাহিদা এবং শ্রমিকের অভাব হয় না। 8 নম্বর বলছে এই অঞ্চলে তোমার আবারডিন, অসলো, তারপরে বার্জেন, হেলসিঙ্কি, হামারফেস্ট, তারপরে লেহাভর প্রভৃতি বন্দরের সান্নিধ্য রয়েছে। 9 নম্বর হচ্ছে এই অঞ্চলে মূলধনের অভাব হয় না। 10 হচ্ছে এই অঞ্চলের মৎস্য শিকার এবং সংরক্ষণের উন্নত কৌশল রয়েছে। 11 হচ্ছে এই অঞ্চলে মৎস্য শিকারের জন্য সুলভ ও দক্ষ ধীবর পাওয়া যায়। 12 হচ্ছে এই অঞ্চলের অন্যান্য জীবিকার অভাব কিন্তু রয়েছে। এবার দেখো উত্তর পশ্চিম আটলান্টিক, অর্থাৎ এই উত্তর পূর্ব আটলান্টিক এটা হয়ে গেল। এবার উত্তর পশ্চিম আটলান্টিক মানে কি বলতো? এই উত্তর আমেরিকার এই অংশে যে মৎস্য ক্ষেত্রটাগুলো গড়ে উঠেছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক। এখানেই কিন্তু বিশ্বের সবথেকে বড় বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রটা গড়ে উঠেছে। ঠিক আছে, দেখো এই অঞ্চলটি উত্তরে কানাডা, নিউ ফাউন্ডল্যান্ড থেকে শুরু করে দক্ষিণে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ফাউন্ডল্যান্ড স্টেটস পর্যন্ত বিস্তৃত। ধৃত মৎস্য হচ্ছে তোমার কড, হেরিং, ম্যাকারেল, হ্যালিবুট, হ্যাডক প্রভৃতি। উন্নতির কারণ কি? এই অঞ্চলটি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। 2 হচ্ছে এই অঞ্চলের উপকূল ভাগে বিস্তৃত মহিষপান রয়েছে। 3 নম্বর হচ্ছে এই উপকূলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরের স্রোত এবং শীতল লাভবার্ড স্রোতের মিলন ঘটেছে। 4 নম্বর হচ্ছে এই অঞ্চলের অগভীর মহিষপান, প্ল্যাঙ্কটন এবং স্থলবিধৌত বর্জ্য পদার্থ এবং আবর্জনার প্রাচুর্য রয়েছে, যা মাছের প্রিয় খাদ্য। 5 নম্বর হচ্ছে এই অঞ্চলে গ্র্যান্ড ব্যাংক, মিডল ব্যাংক, সেবল ব্যাংক, জার্জেস ব্যাংক প্রভৃতি মগ্নচড়ার অবস্থান কিন্তু রয়েছে। 6 নম্বর হচ্ছে কি এখানে সেন্ট জল, তারপর তোমার পোর্টল্যান্ড, কুইবেক, মন্ট্রিল, হ্যালিফ্যাক্স, বোস্টন, নিউ ইয়র্কের মতো প্রধান বন্দরের অবস্থান রয়েছে। 7 নম্বর হচ্ছে এই অঞ্চলের কাছেই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি রয়েছে। 8 নম্বর হচ্ছে এই অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় মাছের যেমন চাহিদা রয়েছে তেমনি সুলভ শ্রমিকও পাওয়া যায়। 9 নম্বর বলছে এই অঞ্চলে মূলধনের প্রাচুর্য থাকায় মৎস্য শিকার এবং সংরক্ষণের যাবতীয় সুযোগ সুবিধা কৌশল বর্তমান। 10 নম্বর বলছে যে এই অঞ্চলে অন্যান্য জীবিকার অভাব রয়েছে। এবার দেখো উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্র, যেটা তোমার উত্তরে আলাস্কা থেকে তোমার শুরু করে দক্ষিণে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত। আলাস্কা, ব্রিটিশ কম্বোডিয়া, ওয়াশিংটন, ওরিগন প্রদেশের অন্তর্গত। ধৃত মৎস্য এখানে কি কি মৎস্য ধরা হয়? তোমার কোয়াড, হেরিং, স্যামন, ম্যাকারেল, সার্ডিন, পোলক, হেক প্রভৃতি। উন্নতির কারণ বলছে এই অঞ্চলটি উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। মোটামুটি সবই একই। এই অঞ্চলের মহিষপান বেশ প্রশস্ত। 3 হচ্ছে এই অঞ্চলে উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় স্রোতের সঙ্গে শীতল বেরিং স্রোতের মিলন ঘটছে। এই অঞ্চলে অগভীর অগভীর সমুদ্রে প্লাঙ্কটন এবং মাছের প্রাচুর্য রয়েছে। এই অঞ্চলের উপকূল সংলগ্ন স্থলভাগে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি রয়েছে। পোর্টল্যান্ড, ভিক্টোরিয়া, তারপরে তোমার ভাঙ্কুভার, প্রিন্স রুপার্টের মতো বিখ্যাত বন্দর এই উপকূলে রয়েছে। 7 নম্বর হচ্ছে এই অঞ্চলে মাছ ধরার আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং অসংখ্য হিমাগার গড়ে উঠেছে। 8 নম্বর হচ্ছে এই অঞ্চলে অন্যান্য জীবিকার অভাব রয়েছে। তাহলে এটা কোন অংশটা বলতো? এই দেখো এই অংশটা, অর্থাৎ আমাদের পশ্চিম দিকে আমেরিকার পশ্চিম অংশে যে অংশটা, এই প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটাকে বলছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা পড়লাম, প্রথমে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বরে এটা আমরা পড়ছি। ঠিক আছে, এরপর দেখো দক্ষিণ পূর্ব
প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। হ্যাঁ, এটা উত্তরে পেরু থেকে দক্ষিণে চিলির মধ্য অংশ পর্যন্ত ভগ্ন উপকূল অগভীর অংশে অবস্থিত। এখানে কী কী মাছ ধরা হয়? হেরিং, সার্ডিন, কোয়াড, অ্যানাকোভিস, লেমন, শোল, তারপরে তোমার কঞ্জার, ইল প্রভৃতি। উন্নতির কারণ কি? এই অঞ্চলের মহীসোপান বহুদূর পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হচ্ছে এই অঞ্চলে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে শীতল পেরু স্রোতের মিলন ঘটেছে। এই অঞ্চলে অগভীর নাতিশীতোষ্ণ সমুদ্র জলের প্লাঙ্কটন জন্মায়। 4 নম্বর হচ্ছে এই অঞ্চলে কালাও, তারপরে ইয়াউকা, আরিকা, লাসারানা, তারপরে তোমার চিমবোট, ক্যালবুকো ইত্যাদি উল্লেখযোগ্য বন্দর রয়েছে। এই অঞ্চলের অন্তর্গত পেরুর অধিবাসীরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধীবর সম্প্রদায়। প্রচুর মূলধন এবং উন্নত প্রযুক্তিবিদ্যা প্রয়োগ এই সুবিধা রয়েছে। আর এই অঞ্চলে অন্যান্য জীবিকা অভাব রয়েছে। এরপর দেখো পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এটা কি? এই অঞ্চলটি উত্তরে ফিলিপাইন দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই অংশটাতে এই দেখো, এই উত্তরে এই অঞ্চল থেকে এখানে দক্ষিণে অস্ট্রেলিয়া, এই অঞ্চলটুকুর মধ্যে যেটা তোমার পাওয়া যাচ্ছে এই অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চলে, এটাকেই বলছে। তো এখানে কী কী মাছ ধরা হয়? বলছে হ্যালিবুট, হেক, টুনা, সার্ডিন, ম্যাকারেল প্রভৃতি। উন্নতির কারণ কি? এই অঞ্চলের সমুদ্র অগভীর। এই অঞ্চলে অগভীর সমুদ্রের স্থলভাগ বিধৌত আবর্জনা পতিত হয়। 3 নম্বর এই অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ায় মাছের চাহিদা যেমন থাকে তেমন সুলভ শ্রমিকও পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে এই অঞ্চলের আধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মৎস্য শিকার এবং সংরক্ষণ করা হয়। 5 হচ্ছে এই অঞ্চলে ম্যানিলা, ম্যালিলি, পাডং, বান্দুং, তারপর তোমার জাকার্তা ইত্যাদি উৎকৃষ্ট বন্দর রয়েছে। তাহলে দেখো, বন্দর গড়ে ওঠার জন্য যে যে অনুকূল পরিবেশগুলো সেগুলো সবই মোটামুটি একই, শুধুমাত্র কিছু কিছু স্রোতের নামগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর অবস্থানটা, অর্থাৎ প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, এই দুটোতেই তো সব থেকে বেশি মৎস্যাহরণ ক্ষেত্রগুলো গড়ে উঠেছে। তো শুধুমাত্র তোমরা মহাসাগর আর ওই যে তোমার বন্দরগুলোর নাম আর কোন কোন স্রোতের মিলনস্থলে গড়ে উঠেছে এগুলো তোমরা একটু মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে সুবিধা হবে। এরপর দেখো বলছে জাপান মৎস্য শিকারে উন্নত কেন? ঠিক আছে, জাপান যে আছে, জাপান কিন্তু মৎস্য শিকারে যথেষ্ট উন্নত। তার কারণ কি? তার জাপান হচ্ছে তোমার দ্বীপময় দেশ, বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথম যেটা আছে, একটা হচ্ছে দেখো এই দেশের মহীসোপান কিন্তু বিস্তৃত। 2 নম্বর কি? উষ্ণ জাপান স্রোত এবং শীতল ওয়াসীয় স্রোতের মিলনের ফলে প্লাঙ্কটনের সমাবেশ ঘটে। 3 নম্বর হচ্ছে জাপান উপকূলে ওসাকা, নাগাসাকি, ইয়োকোহামা, তারপরে মুরোনান প্রভৃতি মৎস্য বন্দর অবস্থিত। 4 নম্বর হচ্ছে তোমার কিতাকামি, তারপরে ইয়েনোসিও, তারপরে সিনটন নদীর মাধ্যমে স্থলভাগ বিধৌত জৈব এবং খনিজ দ্রব্য মহীসোপানের অঞ্চলে এসে সঞ্চিত হয়। 5 নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা। 6 হচ্ছে অন্যান্য জীবিকা এবং প্রোটিনের অভাব ইত্যাদি। এই হচ্ছে তোমার জাপানের উন্নতির কারণ। নেক্সট দেখো যে প্রশ্নটা আছে, বলছে বিশ্বে বাণিজ্যিক মৎস্য আহরণ সম্পর্কে বর্ণনা দাও। তাহলে দেখো, আমাদের এই যে বিশ্বে যে বাণিজ্যিক মৎস্য আহরণ করা হয় সেটা তো 90% ধরো এই মাছ থেকেই বিশ্বের চাহিদা পূরণ হয়। তো এই মৎস্য আহরণ ক্ষেত্রে কিন্তু দেখো প্রথম স্থান অধিকার করছে তোমার চীন। ঠিক আছে, চীনে বলছে 780.8 মিলিয়ন টন পৃথিবীর মোট উৎপাদনের 38% হয়ে থাকে। ঠিক আছে, 2 নম্বরে আছে তোমার ইন্দোনেশিয়া, যেখানে 16.7। ভারত হচ্ছে তোমার 10.9 মিলিয়ন টন। ভিয়েতনাম 6.4 মিলিয়ন টন। বাংলাদেশ 6.3। তাহলে এই এতদূর পর্যন্ত করবে, তাহলে কিন্তু হবে। তাহলে চীন দেখো কি হচ্ছে, চীনে বলছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণে চীন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। 2021 খ্রিস্টাব্দে দেশের মোট উৎপাদনের পরিমাণের 67.8 লক্ষ টন, যা সমগ্র পৃথিবীর মৎস্য উৎপাদনের 38%। চীনে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ একটি উল্লেখযোগ্য শিল্প, যা দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহরণ ক্ষেত্র কোথায় কোথায় রয়েছে? পিত সাগর, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর। কী কী মাছ ধরা হয়? কোয়াড, ম্যাকারেল, সার্ডিন, টুনা, স্কুইড, চিংড়ি প্রভৃতি। এবার দেখো উন্নতির কারণ কি? ওই একই যেগুলো তোমরা ওই আহরণ ক্ষেত্র গড়ে উঠেছিল সেটাই হচ্ছে তোমার উন্নতির কারণ। প্রথম যেটা সেটা হচ্ছে তোমার উত্তর পূর্ব চীনের উপকূল বরাবর সুবিস্তৃত এবং অগভীর মহীসোপান অঞ্চল। 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। 3 নম্বর হচ্ছে উষ্ণ জাপান স্রোত এবং শীতল ওয়াসীয় স্রোতের মিলনস্থলে প্রচুর প্লাঙ্কটন। 4 নম্বর হচ্ছে এদেশের ভগ্ন উপকূলে নিংপো, ফুচাও, হংকং প্রভৃতি বন্দর গড়ে উঠেছে। 5 নম্বর হচ্ছে ইয়াংসেকিয়াং, তারপরে হোয়াংহো প্রভৃতি নদী দ্বারা স্থলভাগ বিধৌত আবর্জনা এবং বর্জ্য পদার্থ অগভীর সমুদ্রে পতিত হয়। 6 নম্বর হচ্ছে চীনের সরলবর্গীয় অরণ্যের নরম কাঠ দ্বারা মাছ ধরার নৌকা, ট্রলার, জাহাজ তৈরির সুবিধা আছে। 7 নম্বর হচ্ছে চীন অত্যন্ত জনবহুল দেশ হওয়ায় স্থানীয় বাজারে চাহিদা রয়েছে। 8 নম্বর হচ্ছে এই দেশে সুলভে দক্ষ শ্রমিক পাওয়া যায়। 9 নম্বর হচ্ছে চীনা সরকার মাছ ধরার জন্য জ্বালানি, ভর্তুকি, জাহাজ কেনার অর্থ এবং মৎস্য ব্যবস্থাপনা সহ মাছ ধরার শিল্পে ভর্তুকি ও সহায়তা প্রদান করে থাকে। এবার দেখো বাণিজ্য বলছে চীনের মৎস্য আহরণ রপ্তানিমুখী। এখানে ধৃত মাছের একটি উল্লেখযোগ্য অংশ জাপান
জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে। তারপর দেখো সমস্যা কি, প্রথম সমস্যা হচ্ছে চীনের মৎস্য আহরণে বর্তমানে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ মাছ ধরা এবং ধ্বংসাত্মক মাছ ধরার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে মৎস্য আহরণকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। 3 নম্বর কি, চীনের সামুদ্রিক মৎস্য চাষ অনেক সময় পরিবেশগত প্রভাব সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। এর গুরুত্ব কি রয়েছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়, তারপরে অধিবাসীদের আয়ের একটা অংশ হয়, দেশের জাতীয় আয় এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এটা গেল তোমার প্রথম স্থানে হয়েছে চীন। তারপরে দেখো আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বলছে দ্বিতীয় স্থান অধিকার করছে। এখানে মৎস্যাহরণ ক্ষেত্র কোথায়, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, জাভা সাগর, তারপরে মাকাসার প্রণালী, আরাফুরা সাগর, তারপরে সেলিবেট সাগর প্রভৃতি। ধৃত মৎস্য কোনগুলো আছে, ধৃত মৎস্যর মধ্যে রয়েছে তোমার মৎস্যক্ষেত্র গুলি তোমার কি কি আছে ধৃত মৎস্য, যেমন তোমার ভারত মহাসাগরে তোমার টুনা, তারপরে তোমার শার্ডোফিশ, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি। প্রশান্ত মহাসাগরে টুনা, ম্যাকারেল প্রভৃতি। জাভা সাগরে তোমার সার্ডাইন্স, অ্যাঙ্কোভাইটস, ম্যাকারেল প্রভৃতি। মাকাসার প্রণালীতে তোমার টুনা, শার্ডোসিস, মার্লিন প্রভৃতি। আরাফুরা সাগরে চিংড়ি, কাঁকড়া প্রভৃতি। সেলিবেট সাগরে টুনা, তারপরে ফোর্থ সিড, ম্যাকারেল প্রভৃতি। উন্নতির কারণ বলছে এদেশে তোমার ইইজি অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন একটি আদর্শ মৎস্যায়ন ক্ষেত্রে পরিণত হয়েছে। দুই হচ্ছে ইন্দোনেশিয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এদেশের প্রোটিন জাতীয় খাদ্যের উন্নতি বৃদ্ধি করেছে। 3 নম্বর হচ্ছে বন্দর গঠন, মাছ প্রক্রিয়াকরণ সুবিধা প্রভৃতি পরিকাঠামোগত তোমার বিষয় শিল্পকে সমৃদ্ধ করেছে। 4 নম্বর হচ্ছে উন্নত ফিশিং গিজার, জাহাজ, মাছ শনাক্তকরণ প্রভৃতি তোমার উন্নতি এই শিল্পকে বিকশিত করেছে। 5 নম্বর হচ্ছে মৎস্য ব্যবস্থাপনা, জলজ চাষ এবং মাছ প্রক্রিয়াকরণ, বৈজ্ঞানিক গবেষণা এবং শিল্পের বৃদ্ধিতে সাহায্য করেছে। 6 হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে এই দেশ অংশগ্রহণ করায় নতুন বাজার এবং সুযোগ উন্মুক্ত হয়েছে। 7 নম্বর হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে ইন্দোনেশিয়ার সংস্কৃতি এবং জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ মৎস্য আহরণ হওয়ায় দেশের দক্ষ শ্রমিকের প্রাচুর্য রয়েছে। 8 নম্বর হচ্ছে এই দেশের সরকার মৎস্য শিল্পকে উন্নত করার জন্য বিভিন্ন নীতি এবং কর্মসূচি বাস্তবায়িত করেছে, যেমন ভর্তুকি, জাহাজ কেনা ইত্যাদি। এবার দেখো বাণিজ্য বলছে ইন্দোনেশিয়া মাছ ধরার শিল্প রপ্তানি নির্ভর। এই দেশ মূলত ধৃত মাছ জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে। সমস্যা কি কি আছে বলছে মাছ ধরা, অবৈধ মাছ ধরা, ধ্বংসাত্মক মাছ ধরার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, তারপরে তোমার আধুনিক সরঞ্জাম ব্যবহার নিয়ে সীমান্ত বিরোধ প্রভৃতি দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট মৎস্যজীবীদের সহায়তার অভাব রয়েছে। এদেশের মাত্রাতিরিক্ত মৎস্য ক্ষেত্রে সরকারি ভর্তুকি সমালোচনার ঊর্ধ্বে নয়। আর গুরুত্ব হচ্ছে তোমার খাদ্য নিরাপত্তা, প্রচুর মানুষের কর্মসংস্থান আর বিদেশি মুদ্রা আয় হয়। এবার দেখো 3 নম্বরের স্থান আছে ভারত, অর্থাৎ আমাদের দেশ। কিন্তু আমাদের এই প্রথম এবং দ্বিতীয় এই দুটোই কিন্তু আমাদের তোমার ভালো করে জানতে হবে এবং এটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে, অর্থাৎ তোমার চীন এবং ইন্দোনেশিয়া এই দুটো সম্পর্কে। তাহলে এই হলো তোমার বর্ণনা। এরপর দেখো শেষ প্রশ্ন যেটা আছে, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্য সংগ্রহের তুলনা করো। অর্থাৎ দেখো কিছু কিছু আছে ক্রান্তীয় অঞ্চলে উন্নতি লাভ করেছে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে সব থেকে বেশি। অর্থাৎ এই দুটো অঞ্চলের মধ্যে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে তুলনা করলে আমরা কি কি তুলনা পাবো। দেখো প্রথম বলছে ক্রান্তীয় অঞ্চলে মৎস্য সংগ্রহ বেশি না হওয়ায় স্থানীয় প্রয়োজন মিটিয়ে উদ্বুদ্ধ বিশেষ কিন্তু থাকে না। আর নাতিশীতোষ্ণতে বলছে বাণিজ্যিক উদ্দেশ্যে অধিকাংশ মৎস্য সংগৃহীত হয়। তারপর দেখো বলছে ক্রান্তীয় অঞ্চলে নানা জাতের মৎস্যের একত্র সমাবেশ খাদ্যোপযোগী মৎস্য সংগ্রহ ব্যয়বহুল হয়ে পড়ে। আর এদিকে কি হচ্ছে বাণিজ্যিক হারে মৎস্য সংগ্রহ করা হয়। এরপর দেখো বলছে ক্রান্তীয় অঞ্চলে সংকীর্ণ মহিষাবনে মৎস্য ক্ষেত্রের বিস্তৃতি কম, মগ্ন চড়াও বিশেষ নেই। আর নাতিশীতোষ্ণতে বলছে প্রশস্ত মহিষোপান এই অঞ্চলে থাকায় মৎস্য ক্ষেত্র সুবিস্তৃত, মগ্ন চড়াও যথেষ্ট রয়েছে। এবার ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি বলে প্লাঙ্কটন ভালো জন্মায় না, ফলে মৎস্যের সমাগম বেশি ঘটে না। অন্যদিকে নাতিশীতোষ্ণ সমুদ্রের জলে প্লাঙ্কটন ভালো জন্মায় বলে মাছের সমাগম বেশি ঘটে। এদের ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ জলবায়ুতে মাছ দ্রুত পচে যায় বলে সংরক্ষণে অসুবিধা হয়। অন্যদিকে নাতিশীতোষ্ণ অঞ্চল জলবায়ুতে মৎস্য সংরক্ষণে সুবিধা হয়। ক্রান্তীয় অঞ্চলে ভগ্ন উপকূল কম থাকায় বন্দরের সংখ্যা কম, ফলে মৎস্য সংগ্রহে অসুবিধা হয়। আর এদিকে ভগ্ন উপকূল বেশি থাকার জন্য নাতিশীতোষ্ণ অঞ্চলে বন্দরের সংখ্যা বেশি এবং মৎস্য সংগ্রহে সুবিধা হয়। এদের ক্রান্তীয় অঞ্চলে অর্থ এবং প্রযুক্তির অভাব রয়েছে ক্রান্তীয় অঞ্চলের দেশগুলিতে, ফলে মৎস্য সংগ্রহে আধুনিক নৌযান এবং যন্ত্রপাতির অভাব রয়েছে এবং বাণিজ্যিক মৎস্য সংগ্রহে একটা বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে আর্থিক এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করায় এখানে আধুনিক নৌযান এবং যন্ত্রপাতির সাহায্যে বাণিজ্যিকভাবে মৎস্য সংগ্রহ সুবিধা রয়েছে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমাদের মৎস্য শিকার সম্পর্কে একটা ধারণা, বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।